এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি হুগলি জেলার সাধারণ সম্পাদক। আমরা সরাসরি জিজ্ঞেস করে নেব যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যেভাবে লড়াই করা হয়েছে সেই লড়াইয়ের ফলে 1,85,950 ভোটে জয়লাভ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমরা সরাসরি সেই সমস্ত সৈনিকদের কথা আমরা সরাসরি জিজ্ঞেস করে নেব হুগলি জেলার সাধারণ সম্পাদক হর্ষপ্রসাদ ব্যানার্জির কাছে। আমরা জানতে চাই যে সাধারণ মানুষরাও জানতে চাই যে আপনারা এই যে কঠোর একটা পরিশ্রম করেছেন, কীভাবে কী করলেন এই সমস্ত। দেখুন, ব্যাপারটা হচ্ছে, প্রথমে আমি নমস্কার জানাচ্ছি মা মাটি মানুষকে। আপনারা জানেন যে কলুষিত আবহাওয়ার মধ্যে ভারতবর্ষের সাধারণ নির্বাচন 24 সালে অনুষ্ঠিত হয়েছে। তাতে সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি একটা সাম্প্রদায়িক আবহাওয়া তৈরি করার চেষ্টা করেছিল। কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে রামমোহনের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা এবং এটা বিবেকানন্দের বাংলা। এখানে কিন্তু কোনো সাম্প্রদায়িক সম্প্রীতির বাইরে কখনো ধর্মে ধর্মে বিবাদে হয়নি এবং আগামী দিনে হবেও না। কল্যাণদা প্রচুর পরিশ্রম করেছেন এবং তার ফলশ্রুতি হিসেবে এবারে উনি বাউন্ডারি হাঁকিয়েছেন। এবং শুধু বাউন্ডারি হাঁকানো নয়, উনি যতবার জিতেছেন এইবারে সবথেকে বেশি মার্জিনে জিতেছেন। এবং আজকে আমাদের সাতটা বিধানসভাতেই আমাদের ব্যাপক মার্জিন আমরা জিতেছি। আপনারা যদি দেখেন, ডোমজুর 59,000, আজকে চলে যান চণ্ডীতলা 41,000, প্রায় 30,000-এর কাছাকাছি মার্জিনে আমরা জিতেছি জাঙ্গিপাড়ায়, জগৎবল্লভপুরে প্রায় 24,000-এ, উত্তরপাড়া 10,000, শ্রীরামপুর 8,000, ওদিকে আমাদের কী বলে চাপদানিও প্রায় 10,000-এর কাছাকাছি। এখানে একটা হাওয়া তোলার চেষ্টা হয়েছিল যে নাকি বামফ্রন্টের প্রার্থী বিরাট কিছু করে দেখাবে, কিন্তু একটা জিনিস ওনারা ভুলে গেছেন, যে দল আজকে কঙ্কালের রাজনীতি করেছিল এবং যারা আজকে 58,000 কলকারখানা বন্ধ করে দিয়েছিল এবং 56,000 কংগ্রেসিদের খুন করেছিল, অদ্ভুত লাগে তাদের সঙ্গে কংগ্রেস কী করে হাত মিলিয়ে ইলেকশন করে এবং মানুষ ওদের চিরকালের জন্য বিসর্জন দিয়েছে। এখানকার ক্যান্ডিডেটের নাম আমি মুখেই আনছি না, তার প্রায় জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। রইল করে বিজেপির ক্যান্ডিডেট, সে তো 2021 সালে একটা সুদীপ্ত রায় ওনাকে হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল দিল্লিতে। আবার কি মুহূর্তে উনি এসছেন 3 বছর বাড়ে, এটা অদ্ভুত ব্যাপার। কল্যাণদা সমূলে জবাব দিয়েছেন। আর অভিষেক ব্যানার্জি, আজকে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেই উন্নয়নের ফলশ্রুতি কল্যাণদার কঠোর পরিশ্রম এবং কোভিডের সময় থেকে শুরু নয়, সেই 2009 সাল থেকে আজ অবধি উনি যেভাবে মানুষের সাথে যোগাযোগ রেখে চলেছেন, মাঝে মাঝে মনে হয় ওনার ভূমিকাটা অনেকটা কাউন্সিলরদের মতো। উনি যেভাবে আজকে পরিষেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, তারই ফলশ্রুতি হচ্ছে এত ভোটে আমাদের জয়। দেখা গিয়েছিল যে বিরোধীরা বেশ একটা কথা নিয়ে তারা উঠিয়েছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার নিয়ে, কিন্তু দেখা গেল শেষমেশে সেই ব্যক্তি এত মার্জিনে ভোটে জয়ী। দেখুন, একটা কথাই আছে হিন্দিতে যে জো জিতা ও সিখাতা, এবং আমি বলছি আপনাকে ওই ব্যাপারগুলো সেকেন্ডারি, যেখানে আজকে মানুষ নিজের থেকে ভোট দিয়ে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, কোনো দল অভিযোগ করেনি যে আমরা রিগিং করে জিতে এসেছি। তাহলে কি এটা হচ্ছে 24 ক্যারেট গোল্ড। অতএব কে কী বললো না বললো সেগুলো কিছু এসে যায় না। আমরা ব্যাপকভাবে 1,84,000 ভোটে জিতেছি, সেটাই আসল। দেখা গিয়েছিল যে এই যে বিরোধীরা বিভিন্ন রকম উৎসাহ, বিভিন্ন রকম কথোপকথন, বিভিন্ন রকম ব্যক্তিগত আক্রমণ করার পরেও তারা মুখ থুবড়ে পড়লো। যারা তো মুখ থুবড়ে পড়বেই, তাদের কোনো এজেন্ডা নেই। বিজেপি আজকে বলেছিল 2010 যখন আসে 14-তে প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, তার মানে 10 বছরে 20 কোটি চাকরি। এছাড়া কি বলেছিল যে আমরা সংবিধানকে রক্ষা করব, আর কি বলেছিল যে আমরা জিনিসপত্রের দাম কমাবো। স্মৃতি ইরানি আমেথিতে হেরে বাড়ি চলে গেছে, তখন কংগ্রেসের গভর্নমেন্টের সময় বলেছিল 430 টাকা সিলিন্ডারটা আমরা 300 টাকা করে দেবো। উল্টে আজকে সিলিন্ডারের দাম মিনিমাম 950 থেকে 1000 টাকা। এই মিথ্যের যে বেসাথি এবং জুমলার পলিটিক্স, সেই জন্য মানুষকে কমপ্লিটলি রিজেক্ট করে দিয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের জনতা বিজেপিকে। আর বামফ্রন্টের কথা আগেই বলেছি, বামফ্রন্ট সংসদীয় গণতন্ত্রে ইলেকশনে অংশগ্রহণ করার মতো ক্ষমতা দেওয়া উচিত না, কারণ এরা সুযোগ পেলেই কঙ্কালের রাজনীতি করে। আপনারা দেখেছেন যে সামান্য পরিসরে বরানগরের উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্যের যে ভূমিকা, যেভাবে আমাদের দলের কর্মীদের বিরুদ্ধে তেড়ে ফুড়ে যাচ্ছিল, তার মানে বুঝতে পারছেন তো, একটা সামান্য সুযোগ পেলে এরা কিন্তু আবার মাথা তুলে দাঁড়াবে। অতএব মানুষ সেটা জানে, এদের অহংকার,
সেই জন্য মানুষ এদের ইতিহাসে আস্থা করে পাঠিয়ে দিয়েছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে দেখা গেছে বিভিন্ন জায়গাতে সিপিএম বেশ কিছু ভোট কেটে নিয়েছে। ওকে দেখা গেল যে তারা একটা জায়গা নিয়ে তারা ভাবছেন যে ভবিষ্যতে তারা আসতে পারে, এরকম একটা তাদের একটা অনুভূতি হচ্ছে যে ভবিষ্যতে তারা আসছে, এরকম একটা আগাম। ভাই, রাজনীতি হচ্ছে পাটিগণিতের গণিত। আমরা 45.সামথিং প্রায় 46% ভোট পেয়েছি। আমাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী শ্রীরামপুর লোকসভাতে আমাদের কবিশঙ্করবাবু পেয়েছেন 36% কাছাকাছি ভোট, আর বামফ্রন্টের যে প্রার্থী দীপশিতা ধর পেয়েছেন 13.সামথিং ভোট, তার মধ্যে কিছু কংগ্রেসের ভোটও আছে। অতএব আজকে ওরা এখন আমাদের থেকে প্রায় 33% ভোটে পিছিয়ে আছে। যে ছাত্রী আজকে থার্ড বেঞ্চে বসেছে এবং ফেল করেছে, আর আমরা ক্লাসের ফার্স্ট বেঞ্চে বসা ফার্স্ট হওয়া স্টুডেন্ট, অতএব এখন অনেক সময় প্রচুর ব্যাপার আছে, এগুলো বলে কোনো লাভ নেই। ওরা ওদের স্থান হয়ে গেছে আলটিমেটলি ইতিহাসের বইতে, এবং ওখানেই ওরা স্থান পাবে। কিন্তু দেখা গেল যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যখন জয়ী হওয়ার গণনা কেন্দ্রে হচ্ছিলেন, তখন ওই সময় দেখা গিয়েছিল যে দীপশিতাকে ঘিরে তৃণমূল সমর্থকরা তাকে ঘিরে বলছিলেন যে দিদি আপনি তৃণমূলে জয়েন করুন, বা আপনি দিদির পাশে আপনাকে কবে দেখব, এবং আপনি ভালো খুব মানুষ, আপনার কথা খুব ভালো, এই সমস্ত বলছেন। সেই সম্পর্কে আপনি কি বলবেন, আপনার কি মতামত? দেখুন, আমাদের দলে এত ভালো ভালো নেতা নেত্রী আছেন যে এতটাই দৈন্যদশা হয়ে পড়েনি যে দীপশিতার মতো অ্যাকচুয়ালি এখন উনি পিএইচডি করেননি, 7 বছর ধরে পিএইচডি করার চেষ্টা করে যাচ্ছেন বলে আমি খবর পেয়েছি। তা আমাদের এরকম শয়ে দীপশিতা তৃণমূল কংগ্রেসের মধ্যে আছে। অতএব ওনাকে যে আমাদের দলে নিতেই হবে এরকম কোনো মাথার দিব্যি দেওয়া নেই। রাস্তায় রাস্তায় আমাদের দলের দীপশিতা ঘুরছে। অতএব এইগুলো যেগুলো হয়েছে আমি মনে করি এটা ট্রোল করেছে আমাদের কর্মীরা, আর এর বাইরে কিছু। পশ্চিমবঙ্গের রাজ্যে 42টির মধ্যে দেখা হলো 29টি পেয়েছে। এর ফলাফলটা কি আরও হয়তো কম পেতে পারতো না বেশি পেতে পারতো, আপনি কি বলবেন? দেখুন, একটা কথা বলি, মানুষ উজাড় করে ভোট দিয়েছে। 2021-এ আমরা 213 পেয়েছিলাম, এবারে 42-এ আমরা পেয়েছি 29টা সিট। আপনি যদি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনে আসেন, অলমোস্ট আমরা 75% সিট দখল করেছি। সংসদীয় গণতন্ত্রে আমি মনে করি গণতন্ত্রের পূজারী হিসেবে সব সময় বিরোধী দলের একটা পরিসর থাকা উচিত, এবং সেই হিসেবে মানুষ খুব বুদ্ধি করে ইলেকশনে ভোট দিয়েছে, এবং যে আমাদের রেজাল্ট আমাদের হয়েছে যেটা যথেষ্ট। কিন্তু পলিটিক্যাল দল হিসেবে, তার নেতা হিসেবে আমি মনে করি আগামী দিনে আমরা যাতে 42-এ 42 করতে পারি তার নিশ্চয়ই চেষ্টা করি। গিয়ে একক সংখ্যা গরিষ্ঠভাবে প্রধানমন্ত্রী হতে পারলেন না, তারা আরও দু একজনকে নিয়ে সেই প্রধানমন্ত্রী শপথ নেন। কতদিন টিকবে কী মনে করছেন? দেখুন, আমি একটা কথা বলি, এটা সময় বলবে। একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, নরেন্দ্র মোদী এবং তার সাথে তার যে সহযোগী অমিত শাহ যে ধরনের অহংকারী মানুষ, এরা কিন্তু সংসারে, যেমন ধরুন যৌথ সংসার হয়, আজকে কোয়ালিশন গভর্নমেন্ট মানে হচ্ছে যৌথ সংসার, এরা কিন্তু নিউক্লিয়াস ফ্যামিলিতে বিশ্বাস করে। মানে স্বামী যদি হয় নরেন্দ্র মোদী, স্ত্রী হচ্ছে আপনার অমিত শাহ, এর বাইরে এরা ভাবতে পারে না। সেখানে চন্দ্রবাবু নাইডু এবং আমাদের নীতিশ কুমারের মতো দুজন নেতা পড়ে গেছে, এরা অলরেডি খুব বিপাকে আছে। এখন সময়ের অপেক্ষা। ইন্ডিয়া জোটের নেতৃত্বে মমতাদি, রাহুল গান্ধী আছেন, এনারা ঠিক করবেন যে কীভাবে চললে এই সরকার কতদিন টিকবে, সেটা ওনারাই বুঝতে পারবেন। তবে আমি আশাবাদী যে খুব তাড়াতাড়ি এই সরকার পড়ে যাবে, কারণ এটা মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। আপনি যদি ইলেকশন রেজাল্ট অ্যানালিসিস করেন, 49খানা সিটে সারা ভারতবর্ষে বিজেপি 200 থেকে 1000-এর মধ্যে ভোটে জিতেছে। আজকে যদি ওরা 240 থেকে কমে 190 হয়ে যেত, তাহলে অটোমেটিক্যালি ইন্ডিয়া জোট এমনিই ক্ষমতায় আসে। এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আর আপনি কি মনে করছেন যে ভবিষ্যতে কি আপনি বাংলার রাজ্য সরকারের কি ডাক করবে, রাষ্ট্রে সহযোগিতা হাত করবে? না, অলরেডি তো ইন্ডিয়া জোটের ক্ষেত্রে মমতা ব্যানার্জি তো সমর্থন দিয়েই রেখেছে। এবার যদি আগামী দিনে ইন্ডিয়া জোট সরকার তৈরি করতে পারে, নিশ্চয়ই আমাদের দলের নেত্রী এবং তার এমপিরা
সরকারকে চেষ্টা করবো সাহায্য করতে। বিজেপির এই যে একটা দুরবস্থা যে জায়গায় পৌঁছেছে, সেটা কি মনে হয় যে সন্দেশখালী বা কোভিডশিল্ড এই সমস্ত ভ্যাকসিন বা আরও যে সমস্ত রয়েছে পরিকল্পিতভাবে যে সমস্ত তারা বিভিন্ন জায়গায় দেখা গেছিলো, হুগলির বিভিন্ন জায়গাতে রাস্তার মনে বিক্ষোভ, সে সমস্ত এটা কি প্রভাব পড়েছিল সাধারণ মানুষের উপর? এইগুলোর কাছে কোনো ইস্যুই না। মানুষ রীতিমতো লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে স্বাস্থ্যসাথী, আজকে মমতাদির 62টা প্রকল্পের সুযোগ সুবিধে মানুষ পেয়েছে। আমি মনে করি এই ঘোর কলিযুগে এখনও মানুষ কিন্তু অকৃতজ্ঞ নয়। ঢেলে ভোট দিয়েছে মানুষ সেই জন্যে। তার মধ্যে বিশেষ করে মহিলারা আমাদের প্রচুর ভোট দিয়েছেন। এবং মমতাদি যেটা করেছেন, আজকের বাড়ির মহিলাদের সামান্য একটা মানে ভাতার মাধ্যমে বলতে পারেন সামাজিক মর্যাদা দিয়েছেন। এবং মেয়েদের এবং ছেলেদের সবুজ সাথী সাইকেল দেওয়ার মাধ্যমে প্রত্যন্ত গ্রামে আজকে স্কুল কলেজ যাওয়ার জন্য সেই সাইকেল তারা ইউজ করছে। এবং মজার ঘটনা আপনারা দেখুন যে মোহাম্মদ সেলিম অবধি ওই তৃণমূলের সাইকেলে চেপে আজকে কিন্তু মুর্শিদাবাদে ভোটের প্রচার করেছে। তো এখানে বোঝা যায় যে আমরা কিন্তু উন্নয়ন করার ক্ষেত্রে কি কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু দল দেখে দিইনি। আমাদের যে দুয়ারে সরকার হয় সেখানে বেছে দেখা হয় না যে কোন লোকটা সিপিএম করে, কোন লোকটা বিজেপি করে, কোন লোকটা কংগ্রেস করে। আমরা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে দুয়ারে সরকারের সুযোগ সুবিধা দিয়েছি। এই মুহূর্তে মানুষের সবথেকে প্রয়োজন হচ্ছে একটা চাকরি। একটা ফ্যামিলিতে এখন দেখা যাচ্ছে কর্মসংস্থার বিশেষ প্রয়োজন মানুষের। রাজ্য সরকারের কী করণীয় এই পরিস্থিতিতে এখন সাধারণ মানুষের পাশে, বেকার যুবকদের পাশে কতটা এখন তিনি দাঁড়াবেন, কী বলবেন? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে, প্রথমেই বলি যে একটা গ্লোবাল রিসেশনের কারণে অনেক বড় বড় কোম্পানি ডাউন সাইজিং করছে সারা পৃথিবী জুড়ে। ভারতবর্ষের অর্থনীতিতে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি একটা স্টেট গভর্নমেন্টকে সাহায্য না করে তাহলে কিন্তু আজকে মানে শিল্প তৈরি করা খুব অসুবিধে। 1,38,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে পায়, তার মধ্যে মনরেগার টাকা রয়েছে 100 দিনের কাজ। আমরা এমন একটা অ্যাচিভমেন্টে গেছিলাম যে 200 দিনের কাজ অবধি দিতে বাধ্য হয়েছিল সরকার। তাহলে গ্রাম বাংলার অর্থনীতি কিন্তু এই 100 দিন 200 দিনের কাজেতে অনেক বেশি নির্ভরশীল। সেইখানে পেটে লাথি মেরেছে বিজেপি, ইচ্ছা করে একটা দুটো জায়গায় স্ট্রে ইনসিডেন্টস হয়েছে হয়তো কারাপশানের, সেইটা নিয়ে এমন করেছে যে পুরো বন্ধ করে দিয়েছে এই প্রজেক্ট। আজকে আমি মনে করি ভারতবর্ষ যেহেতু একটা অঙ্গরাজ্য নিয়ে তৈরি, সেন্ট্রাল গভর্নমেন্ট যদি সাপোর্ট না করে তাহলে কখনোই হেভি ইন্ডাস্ট্রি তৈরি করা ভারতবর্ষে কোনো পার্টিকুলার স্টেটের পক্ষে সম্ভব নয়। বাংলাকে ওরা কিন্তু পদে পদে সহযোগিতা করছে না বিজেপি, এই জন্যে পশ্চিমবাংলার এই অবস্থা। তাও পশ্চিমবাংলায় যদি আপনি জিডিপি দেখেন অন্য স্টেটের আন্দাজে অনেক বেটার। আজকে দিদি যেভাবে স্বয়ম্বর গোষ্ঠীর মাধ্যমে সারা বাংলা জুড়ে বিভিন্নভাবে ছোট ছোট কর্মক্ষমতা সৃষ্টি করেছেন, তাতে মানুষ উপকৃত। এবং তার জন্যেই আমরা কিন্তু ঢেলে ভোট পেয়েছি এবং আমরা 29টা সিট পেয়ে আজকে মানুষের আশীর্বাদ নিয়ে আবার ফিরে এসেছি। একই কথা ঠিক কেন্দ্রীয় সরকার বলেছিলেন যে ভারতের বিভিন্ন যুবদের চাকরি কর্মসংস্থান করে দেবেন, চাকরি দেবে। আগামীতে 2026-এ রয়েছেন বিধানসভা ভোট। এখন যদি রাজ্যের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ এবং যুবদের নিয়ে যদি ভাবা হয় যে চাকরি নিয়ে, হয়তো মনে হয় কি যে আগামীতে তৃণমূল সরকার 50 বছর সরাতে পারবে না, এমন কি না? দেখুন, আমি একটা কথা বলি, বিজেপির যে কর্ম সৃষ্টি করবার ইচ্ছে নেই এবং কর্ম থাকলেও আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে যেটা রাহুল গান্ধী ঘোষণা করেছিলেন ওনার ইলেকশন ম্যানিফেস্টোয় যে 30 লক্ষ সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস পেন্ডিং আছে। আজকে উনি কমিটমেন্ট দিয়েছিলেন মোদি সাহেব যে 2 কোটি করে বছরে চাকরি দেবো। অত দরকার নেই, 30 লক্ষ চাকরি মানে বিরাট ব্যাপার, সেটা অবধি দেননি। আপনি ভাবুন, সেনাবাহিনীতে মানুষ ঢুকতো, তার পেছনে একটা বলিদান দেওয়ার প্ল্যান ছিল। সেই সেনাবাহিনীতে করে দিয়েছে কি না অগ্নিবীর প্রকল্প, মাত্র 4 বছরের চাকরি। তার মানে সেখানেও কিন্তু একটা ঘোটালা। অতএব বিজেপি চাকরি দেওয়ার কোনো ইচ্ছেও নেই আর ক্ষমতাও নেই। আজকে আমরা আশাবাদী আগামী দিন নিশ্চয়ই মানুষ ঘুরে দাঁড়াবে। পশ্চিমবাংলাতেও আমরা কর্মসৃষ্টি করব। ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে একটা মানুষের আশা পূরণ হবে এবং গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ নিশ্চয়ই, শ্রমিক কৃষক সবাই কাজকর্ম পাবে। এই হচ্ছে আমার অভিযোগ। আমি হর্ষপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, হুগলি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক।